স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। গত রাত থেকে বৃষ্টি শুরু হয়, সকালে এর তীব্রতা বাড়ে, ফলে অল্প সময়ের মধ্যে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রয়েছেন সহকর্মী দিলশাদ আনী। অ্যানি, বৃষ্টি তো অনেকটাই থেমে গেছে, এই মুহূর্তে জলাবদ্ধতা কেমন দেখছেন? নওশীন, আপনি যেমনটি বলেছেন যে গতকাল রাত 12টা থেকে কিন্তু আজকে ভোর 6টা পর্যন্ত প্রায় 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে বজ্রসহ প্রচণ্ড বজ্রপাত হয়েছে এবং শুধু রাজধানী ঢাকা কিন্তু না, রাজধানী ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকবে। এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু 3 দিন আগেও পূর্বাভাস দেওয়া হয়েছিল যে একটি লঘুচাপ আসার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণা দেয়নি লঘুচাপের, তবে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে হয়তো আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে কারওয়ান বাজারটা আছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সরকারি যে অফিস আছে, সেই অফিসের পাশের যে রাস্তা, যেটা আমরা বলি যে টিসিবি ভবনের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, প্রচণ্ড জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা পার হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আছেন যাদের আসলে কাজের তাগিদে বের হতেই হয়, তারা বের হয়েছেন। অনেকেই আছেন, আমরা বেশ কয়েকজনের সাথে কিন্তু কথাও বলেছি যারা অফিস আদালত করে, তারা বলেছে যে এই জলাবদ্ধতার কারণে শুধু কারওয়ান বাজার না, ধানমন্ডিয়া, জিগাতলা, মোহাম্মদপুর সহ এমনকি আমরা যতটুকু দেখেছি আসাদ গেট, পান্থপথের এলাকাগুলোতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার বিষয়ে কিন্তু পূর্বাভাস দিয়েছিল কয়েকদিন আগে আবহাওয়া অধিদপ্তর থেকে, যে অতি ভারী বৃষ্টিপাত হলে ঢাকা এবং সেই সাথে চট্টগ্রাম শহরেও জলাবদ্ধতার তারা একটি সতর্কতা দিয়েছিল। তো আমরা দেখেছি এর মধ্যেই যারা আছেন, যারা কাজ করেছেন, যে কারওয়ান বাজারে যারা আছেন, এখানকার যারা আছেন, তারা কিন্তু নিজ উদ্যোগে আমরা দেখেছি ম্যানহোলের যে ঢাকনা আছে, সেই ঢাকনাটি খুলে তারা চেষ্টা করছেন যে জলাবদ্ধতা যেটি আছে, জলাবদ্ধতা যে পানি আছে, পানি যেভাবে হচ্ছে কোনোভাবে প্রবাহিত করা যায় আমরা দেখেছি। কিন্তু আপনারা সেটি দেখতে পাচ্ছেন, এখানে যারা কাজ করছেন তারা নিজ উদ্যোগে চেষ্টা করছেন জলাবদ্ধতা কিভাবে দূর করা যায়, পানি কিভাবে এখান থেকে কমানো যায়। তো এখন যে বৃষ্টির কথা যেটা বললেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আমি এই মুহূর্তে যে আপনাদেরকে দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। মুষলধারে বৃষ্টি না পড়লেও কিন্তু একটি মাত্রায় বৃষ্টি পড়ছে। আর আবহাওয়া অফিস থেকে যেটা বলেছে, এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে। তো ওই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। অ্যানি, আপনাকে ধন্যবাদ। ঢাকাসহ বিভিন্ন জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বৃষ্টিপাতের প্রভাব বরগুনার জনজীবনে কেমন প্রভাব পড়েছে একটু জানান। আর আপনি যেমনটা জানতে চাচ্ছেন যে উপকূলীয় জেলায় বরগুনায় কিন্তু আমরা দেখছি যে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে, টানা বৃষ্টি হচ্ছে। এতে আসলে জনজীবন কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা দেখেছি যে 10টা বেজেছে কিন্তু এখন পর্যন্ত দোকানপাট কিন্তু তেমন খোলা দেখা যায়নি। বিশেষ করে যে খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। এই সকাল থেকে দেখছি যে তারা বাজারে আসতে পারেনি। তারা আসলে অনেকে যারা দিনমজুর রয়েছে, তারা যে কেনাকাটা করবে সেগুলো কিন্তু তারা করতে পারেনি। এছাড়াও দেখেছি যে এই বৃষ্টির কারণে এখন কিন্তু আউশ ধান কাটার সময় অনেকে ধান কাটছে, অনেকে ধান সিদ্ধ করছে শুকানোর জন্য, কিন্তু সেগুলো কিন্তু পাচ্ছেন না। এ এই মুহূর্তে আসলে যে বৃষ্টি এবং রৌদ্র নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের মাথার উপরে একটি আ আ তারা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমরা দেখেছি। এছাড়া যে শীতকালীন সবজিগুলো কিন্তু রোপণের সময়, সেই সময়টায় কিন্তু আমরা দেখেছি তারাও কিন্তু
বিভিন্ন সময় এই সবজি রোপণ করতে পারেনি। এছাড়া দেখেছি যারা জেলে রয়েছে তারা কিন্তু আসলে গভীর সমুদ্রে যারা রয়েছে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আসলে তারা কি আ কিনারে আসবেন কিনা সেটাও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে সেরকম কোনো নির্দেশনা পাইনি। কিন্তু গতকালকে থেকে যে গুমোট একটা অবস্থা ছিল এবং সকাল থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে চরম ভোগান্তিতে এবং বিপাকে পড়ছেন বিশেষ করে এই সকল মানুষগুলো উপকূলীয় জেলা। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নওরিন। শালি, আপনাকে ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে রয়েছেন। গত রাত ১টা ৪০ এমিরেটসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আগামীতে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গতকাল ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তারা আরও বলেন, অর্থনীতি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার সন্ধ্যায় বিজেএমই সহ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ব্যবসায়ী নেতাদের সাথে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এ সময় ব্যবসায়ীরা বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয়, পেছানো প্রয়োজন। কারণ এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই। সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র ৩ বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনও প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না। বিএনপি নেতাদের সাথে বৈঠকে ১১ জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রবিবার দেওয়া পৃথক বিবৃতিতে দেশ তিনটি জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য এই সিদ্ধান্ত। তবে ফিলিস্তিনে হামাসের ভূমিকা না রাখার শর্ত দেওয়া হয়েছে। এদিকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে এক পরিবারের ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। হামাস নির্মূলের নামে ২০২৩ সালে শুরু হওয়া অভিযান এখন গাজা নগরী দখল ও এর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে রূপ নিয়েছে। ২ বছরে নিহত হয়েছে ৬৫,০০০, আহতের সংখ্যা ৩ লাখেরও বেশি, আর বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। প্রায় অবরুদ্ধ উপত্যকাটিতে এরই মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। এই বর্বরতা থামাতে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে নানাভাবে চাপ দিলেও যুক্তরাষ্ট্রের মিত্ররা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিশ্চুপ ছিল। তবে এবার যুক্তরাষ্ট্রের অনুগত ৩ দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা একযোগে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। G7 রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কানাডা, এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আশা ও শান্তি পুনর্জাগরণের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার সময় জানান, এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। দ্বিরাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালানোর কথাও জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে। চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া মানে হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত 2 দিন ব্যাপী 7ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপের সার্ভিস টিম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানার আপ বিকেএসপি। সেনাবাহিনী, বিজিবি, বিকেএসপি ও বিভিন্ন জেলাসহ মোট 17টি দল অংশ নেয় এবারের আসরে। রোববার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ.স.ম. রিদওয়ানুর রহমান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার স্বীকৃতি। জাতিসংঘের 193 সদস্যের মধ্যে এখন 150টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন, অন্তহীন দুঃখে বিরল রোগের মানুষ, বিশ্বে বিরল রোগ আছে 7,500। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, 23 বস্তা গোপন নথি জব্দ, সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার। এটি বিশেষ প্রতিবেদন। এছাড়া আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত, 50 আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে, জোটকে ছাড় দিয়ে বাকি আসনের সিদ্ধান্ত। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।